নীরু, 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 নীরু। কে এই নিষ্পাপ শিশু, আর কেই বা ওকে বিষ দিয়ে হত্যা করলো? কি এমন শত্রুতা ছিল তার এই বাচ্চার সাথে, যার জন্য নিষ্পাপকে হত্যা করা হলো? এটা কি কোনো লুটপাটের মামলা ছিল, নাকি খুনির উদ্দেশ্য অন্য কিছু ছিল? নমস্কার, আমি অমিত পাচৌরি। ক্রাইম অ্যালার্টের এই এপিসোডে আপনাকে নিয়ে যাচ্ছি উত্তরপ্রদেশের রাজধানী লখনউ, যেখানে গোমতি নগরের বাসিন্দা এলডিএর ইঞ্জিনিয়ার বিক্রম সিনহার পরিবারের সাথে এমন এক মর্মান্তকর ঘটনা ঘটল, যা শুনে সবার অবস্থা খারাপ হয়ে যাবে। কি ছিল এই ঘটনার সত্য, জানার জন্য চলুন কিছু সময় আগে। এই দেখো না দিদি, এটাতে তোমাকে কি সুন্দর লাগবে। এটা মা ডিস্টার্ব করিস না, যা যা বাইরে গিয়ে খেল যা। সাবধানে যা। এই বাচ্চাটা না আমার মাথা খারাপ করে দিচ্ছে। ছাড়ো না দিদি, এটা পরে তো দেখো। পরি, পরি। এই লোকটা বাড়িতে ঢুকলেই চিৎকার শুরু করে দেয়, আমি এখানে। শপিং ছাড়াও তোমার তো একটা দায়িত্ব আছে নাকি? তোমার কাছে কোনো খবর আছে? নীরু ওখানে রাস্তায় খেলা করছিল, আমার গাড়িতে ধাক্কা খেতে খেতে বেঁচেছে। আচ্ছা, চোরের মায়ের বড় গলা। কতবার আমি তোমাকে বলেছি গাড়িটা আস্তে চালাও, কিন্তু না, তুমি তো আমার কথা শুনবে না বলে ঠিকই করে রেখেছো। কোনো লজিক্যাল কথা বললে তবে তো শুনবো। একটা বাচ্চা আমাদের, তার দায়িত্বও তুমি ঠিক করে পালন করতে পারো না। দায়িত্ব কি শুধু আমার, তোমার নয়? টাকা রোজগার ছাড়া কি করো তুমি? তুমি তো শুধু নামেই বাবা হয়েছো, কোনো দায়িত্ব তো পালন করো না। তোমার সঙ্গে তো কথা বলাটাই বেকার। অসহ্য লাগছে আমার এবার। হ্যাঁ, আমারও তো সেটাই বলার। এই, তোকে আমি বাইরে যেতে বারণ করেছিলাম না? পরের বার যদি বাড়ির বাইরে যাস না, পা ভেঙে রেখে দেবো। এই শোন, ওকে নিয়ে গিয়ে কিছু খাইয়ে দে। হ্যাঁ আর এটাও দিদি। নিয়ে যা, আমার পছন্দ নয়। হ্যাঁ ঠিক আছে দিদি, আর কখনো একা একা বেরিয়ে যাবি না, ঠিক আছে? অলোক বাবু, আগে নমস্কার। নমস্কার। আমি আপনার রিপোর্টটা দেখেছি, কিন্তু এইবার আপনি যে মেটেরিয়াল ইউজ করেছেন না, সেটার ল্যাবেতে আমি পরীক্ষা না করে কিন্তু সাইন করব না। আরে বসুন না, বসুন। কিন্তু স্যার, ল্যাবের রিপোর্ট আস্তে আস্তে তো ক্লোজিং শুরু হয়ে যাবে, পেমেন্ট আটকে যাবে। অলোক বাবু, আগেরবার আপনি যে ওই কলোনিয়াল বিল্ডিংটা বানিয়েছিলেন না, সেটার এনওসি আমি আপনার উপর বিশ্বাস করে আপনাকে সাইন করে দিয়েছিলাম, কিন্তু আপনি মেটেরিয়াল অত্যন্ত বাজে কোয়ালিটি ইউজ করেছিলেন। ওই বিল্ডিংটার ছাদ 6 মাসের মধ্যে ড্যামেজ হয়ে গিয়েছিল। ওই বিল্ডিংটার ইঞ্জিনিয়ার হওয়ার সুবাদে লোক আমাকে প্রশ্ন করে অলোক বাবু, সন্দেহ করে আমার উপর। ওরা ভাবে আমি হয়তো ঘুষ নিয়ে আপনার পেমেন্টটা ক্লিয়ার করে দিয়েছি। আরে না না না, তা কেন স্যার? এবার এরকম কিচ্ছু হবে না। ব্র্যান্ডেড জিনিস ব্যবহার করেছি স্যার। চা খাবেন? না, চা এখন খাবো না। আপনি এইটা রাখুন স্যার। কত আছে? পুরো 60 লাখ আছে স্যার, 10% হিসেব করে। দেখুন, শেষবারের মতো আমি কিন্তু আপনার কথার উপর বিশ্বাস করছি। মেটেরিয়াল কিন্তু খুব ভালো কোয়ালিটির ইউজ করবেন। আগে এবার তাহলে আমি আসি স্যার। ঠিক আছে। আগে অসংখ্য ধন্যবাদ। বিক্রম, হাই।
বিক্রম সিনহা, টপার অফ দ্য কলেজ। তুমি মনে করো। জাহ্নবী, রাইট? হ্যাঁ, জাহ্নবী। কিন্তু তুমি এখানে কি করছো? কারোর সাথে দেখা করতে? আমি তো এখানেই থাকি, একটু দূরে। ওয়াও! তুমি একজন ইঞ্জিনিয়ার না? রাইট। আরে তাহলে তো অনেক টাকা কামাও তুমি। আরে না না, এরকম কোনো ব্যাপার না। হ্যাঁ, আচ্ছা এসব ছাড়ো। আরে তোমার সাথে অনেক গল্প করার হ্যাঁ। আছে। চলো তোমার বাড়ি গিয়ে চা খাই আমরা। আমার বাড়িতে? আরে ভাই কিপটুমো করছো কেন? চলো। ঠিক আছে, চলো। কি করছিস? তাড়াতাড়ি পড়া না, আর কত সময় লাগাবি? জগিং হয়ে গেল? হ্যাঁ। আমি ওনার মিসেস পরি সিনহা। হ্যালো, আমি জাহ্নবী। এত চিপ আর এই ধরনের পোশাক পরে কেন বেরিয়েছো? কি করো তুমি? আমি একজন যোগা টিচার, ক্লাসেস করাই। এই তো কাছেই, আপনিও আসুন একদিন। কেন? আমার মধ্যে কি কমতি আছে? আর তোমার মতো ডায়েট করে শুকনো পাতা হওয়ার কোনো ইচ্ছে আমার নেই। এই শোন, এই ম্যাডামকে একটু ভালো করে জুস খাওয়া। একে দেখে মনে হচ্ছে এক্ষুনি মাথা ঘুরে পড়ে যাবে। হ্যাঁ দিদি। আর হ্যাঁ, আমি বাবার কাছে যাচ্ছি, আর যাওয়ার সময় মেয়েকে স্কুলে দিয়ে যাব। আর রাতে কিন্তু বাড়িতেই ফিরবো। আই এম সরি। ইটস ওকে। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড বিক্রম। এমন কি অসুবিধে ছিল যে তোমাকে পরীর মতো একটা মেয়ের সাথে বিয়ে করতে হলো? বাবা, আমি শপিং করতে যাচ্ছি, আর আমি তোমার আলমারি থেকে 2 লাখ টাকা বার করে নিয়েছি। কোনো ব্যাপার না মা, প্রয়োজন হলে আরো কিছু নিয়ে নিতে পারো। না বাবা, ইটস ওকে। নমস্কার স্যার। আমার মেয়ে পরি। হাই। হাই। আচ্ছা বাবা, আমি এলাম, আমার দেরি হয়ে যাচ্ছে। যাও যাও, এনজয়। মিস্টার বিক্রম, ইয়েস স্যার। আপনার ফাইলটা আমি দেখেছি। ওকে। আর আপনার মধ্যে সে সমস্ত যোগ্যতা আছে যা একজন ইঞ্জিনিয়ারের থাকা উচিত। থ্যাংক ইউ স্যার। এই চাকরিটা আপনি পেতে পারেন, কিন্তু একটা শর্তে। স্যার, আমি খুব গরিব পরিবারের সন্তান। আমার বিধবা মা নিজের সবকিছু ত্যাগ করেছেন আমাকে লেখাপড়া শেখানোর জন্য। আমার উপর একটু দয়া করুন স্যার। আপনার এই উপকার আমি সারা জীবন ভুলব না স্যার। আমি জানি, আমি এটা খুব ভালো করে জানি। বসো। ইয়েস স্যার, আপনিও প্লিজ। আর তাই আমি চাই এই চাকরিটা তুমিই পাও। আর নয়তো তুমি জানো, এই চাকরিটার জন্য না জানি কত ক্যান্ডিডেট লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। স্যার, আমিও এই ইচ্ছা নিয়েই আপনার কাছে এসেছি স্যার। দেখো বাবা বিক্রম, যেমন তোমার ইচ্ছা যে তুমি ভালো একটা চাকরি পাও, ঠিক সেরকম আমারও ইচ্ছা যে আমি ভালো একটা জামাই পাই। তোমাকে আমার মেয়ে পরীকে বিয়ে করতে হবে। বলো তুমি রাজি? তোমার এই নীরবতাই তোমার সিদ্ধান্ত আমাকে জানিয়ে দিয়েছে। তুমি এবার আসতে পারো। না না স্যার, আমি তো আসলে এটাই ভাবছিলাম যে আমি নিশ্চয়ই কোনো না কোনো পুণ্য করেছি স্যার, যে ভগবান আমার উপর এতটা সদয় হয়েছেন। স্যার, আপনার জামাই হওয়ার থেকে বড় সৌভাগ্য আমার জীবনে আর কিচ্ছু হতে পারে না স্যার। আমি আপনার সব কথা শুনতে রাজি স্যার। সুখী হও, সুখী হও, সুখী হও, সুখী হও বাবা। থ্যাংক ইউ। কেউ হয়তো ঠিকই বলেছে, ভগবান সবাইকে সবকিছু দেয় না।
কি জঘন্য পারফিউম লাগিয়ে এসেছো। 70,000 টাকার পারফিউম এটা। কি করছো এটা? দেখছো না আমি কাজ করছি। যাও। দিদি তুমি কি জানো, কাল তুমি চলে যাওয়ার পর না সাহেব আমাকে ছুটি দিয়ে দিয়েছিল, আর ওই রোগা ম্যাডামটার সাথে বসে মদ খাচ্ছিল। আর তুমি জানো সন্ধেবেলা আমি যখন আবার এলাম তখন কি দেখলাম জানো, ওই ম্যাডাম সাহেবের সঙ্গে জড়াজড়ি করে বেডরুম থেকে বেরোচ্ছিল। কি কি করছিল আমার বেডরুমে? আরে দিদি আমি এটাই ভাবছিলাম, ওই মেয়েটা তোমার ঘরে কি করছিল। আর সাহেব যখন মেয়েটাকে বাইরে ছাড়তে গেল তখন আমি সাহেবের ঘরে ঢুকে গেলাম। আর জানো আমি কি দেখলাম? আরে বল না, কি দেখলি? দিদি সাহেবের খাটের পাশে দুটো মদের গ্লাস পড়েছিল, আর একটা গ্লাসে লিপস্টিকের দাগ ছিল, যে লিপস্টিকটা ওই ম্যাডাম লাগিয়েছিল। কি বলছিস তুই? সত্যি বলছি। আর খাট আর বিছানায় অনেক লম্বা চুল লেগেছিল, যেগুলো ওই ম্যাডামের চুল। দিদি আমি পুরো শিওর যে ম্যাডামের সঙ্গে সাহেবের চক্কর চলছে। আমার মনও কিন্তু সেটাই বলছে। তোমার এই সুন্দরী টিচার কখন বাড়ি গেল? তোমার যাওয়ার কিছুক্ষণ পরেই। কেন? কি করতে এসেছিল এখানে? আমার সঙ্গে দেখা করতে এসেছিল। আর কি? দেখা করতে এসেছিল নাকি মজা করতে এসেছিল? অন্য কারোর ব্যাপারে এরকম কথা বলতে তোমার লজ্জা করে না? এই লোকটাকে বিয়ে করে না, এর জন্য সারা জীবন ধরে আমাকে পস্তাতে হচ্ছে। কি করব? আমার মাথাটাই কাজ করছে না, কিছু বুঝতে পারছি না কি করব। দিদি আনন্দ যদি বাড়িতে না থাকে তাহলে সেটা বাইরে থেকে কিনতে হয়। আমি সত্যি বলছি দিদি, টাকা দিয়ে না সব কিছু কেনা যায়, আর তোমার কাছে তো এমনিতে অনেক টাকা আছে। কথাটা ভালোই বলেছিস। দিদি তোমার বয়সটা কত লিখবো? 32 লিখে দে। 32 নয় দিদি, 27 লিখি। সোশ্যাল সাইটে কেউ নিজের আসল বয়সটা লেখে নাকি? দিদি পাসওয়ার্ডটা কি লিখবো? কিছু একটা লিখে দে। লাখে একজন হলো পরি। এই দেখো দিদি কি সুন্দর লাগছো, এই ফটোটা দিয়ে দেবো? আরে এটা তো বিয়ের আগের ছবি, দিয়ে দে। এবার দেখো দিদি কত লাইকস পড়বে। দিদি এই দেখো কি সুন্দর ছেলেটা। দেখি তো কি লিখছে। কি? যখন তোমাকে আমি প্রথম দেখেছি সেদিন থেকেই রাতে ঘুম নেই। তুমি বলে দাও এটার কারণ কি? তুই তো খুব বদমাশ। দিদি ছেলেটা কিন্তু অতটাই হট। দিদি এই নাও, ছেলেটা তোমার সঙ্গে দেখা করতে চায়, বলো কি করবে? তুমি তো লজ্জা পেয়ে গেলে। তুই না। বিক্রম আর পরীর বিয়ে বিয়ে নয়, এমন একটা বোঝাপড়া ছিল যেখানে পরীর পিতা প্রদীপনাথ নিজের মাথার ভার নিজের জামাই বিক্রমের ওপর চাপিয়ে দিয়েছিল, আর তার বদলে বিক্রম পেয়েছিল এমন একটা চাকরি
যার জন্য ওর সারা জীবন খুব আরামে কাটতে চলেছিল। যদি এই বোঝাপড়ায় কেউ অসুখী হয়ে থাকে সেটা হলো পরি, কারণ না সে পাচ্ছিল তার স্বামীর ভালোবাসা আর না স্ত্রী হওয়ার সুখ। ব্যাস, ভালোবাসার খোঁজে পরি এমন এক জগতে পা রাখল যেখানে বিশ্বাসঘাতক আর প্রতারণা ছাড়ার কিচ্ছু ছিল না। যদিও অজান্তে, তবুও সে এই জগতে আরো তলিয়ে যাচ্ছিল। তুমি জানো, যবে থেকে তুমি আমার বন্ধু হয়েছ তবে থেকে আমার সবকিছু ওলট পালট হয়ে গেছে। জানো, আমার তো বিশ্বাসই হচ্ছে না যে এত সুন্দর মেয়ে আমার বন্ধু হয়েছে। আমার মাইন্ডও সেটাই বলছে যে শুধু তোমাকে দেখতেই থাকি। আমি জানতাম তুমিও আমাকে দেখতে চাও, সেই জন্য আমি তোমার বাড়ির সামনে দাঁড়িয়ে আছি। বিশ্বাস না হলে নিজেই এসে দেখো। কি? আমি তোমার সাথে দেখা করতে ভেতরে আসছি। আরে না, আমার স্বামী বাড়িতে আছে, ও দেখে ফেললে না সব গন্ডগোল হয়ে যাবে। ঠিক আছে, কিন্তু যদি কাল তুমি দেখা করতে না আসো তাহলে মা কালীর দিব্যি বলছি, গঙ্গায় ঝাঁপ দিয়ে নিজের প্রাণ দিয়ে দেবো। কিন্তু আরে বাবা, এরকম কেন বলছো? তুমি যেখানে বলবে আমি সেখানে যাব। আমরা কাল দেখা করি। ঠিক আছে, আমি আসছি, কিন্তু কাল তোমার জন্য অপেক্ষা করব আমি। ভাই, আমার তো বিশ্বাসই হচ্ছে না যে কেউ আমাকে এতটাও ভালোবাসতে পারে। তুমি আমাকে কখনো ঠকাবে না তো? সত্যি সত্যি আমাকে এত ভালোবাসো? আমি তোমাকে ভালোবাসি না, আমি তোমার আত্মাকে ভালোবাসি। আমি তোমার পবিত্র একটা হৃদয়কে ভালোবাসি। আমি তোমার সরলতাকে ভালোবাসি। এখন তো আমার এমন মনে হচ্ছে তোমাকে ছাড়া এক মুহূর্তও বাঁচতে পারবো না। আমিও আর তোমাকে ছাড়া থাকতে পারবো না, কারণ এতদিন পর্যন্ত কেউ আমাকে এত ভালো কেউ বাসেনি। আর আমাদের মেয়ে হওয়ার পর আমাকে টাচ করা তো দূরে থাক, আমার দিকে ভালো করে তাকায়ও নি। আমি তোমাকে এত ভালোবাসবো যা আগামী 7 জন্মে কেউ তোমাকে ভালোবাসতে পারবে না। এই পার্টনার, তোমার প্ল্যান অনুযায়ী আমি পুরীকে এমন আমার জালে ফাঁসিয়েছি যে ও বেরোতে পারবে না। এবার আমি যেরকম বলবো ও সেরকমই করবে। কে এই ছেলেটা? এ এ আমার বন্ধু। কবে থেকে চেনো এই বন্ধুকে? আমার কথার উত্তর দিয়ে যাও। যা কিছু হোক, আমি তোমাকে আমার থেকে দূরে যেতে দেব না। ঠিক আছে, যদি তাই হয় তাহলে আমি যা করতে বলবো করবে। হ্যাঁ,
তুমি যাও। হ্যাঁ সাহেব। কোথায় গিয়েছিলে তুমি? কেন হঠাৎ জিজ্ঞেস করছো কেন? যেটা জিজ্ঞাসা করছি শুধু সেটার উত্তর দাও। আমিও তোমায় জিজ্ঞেস করছি, তার উত্তর দাও। হঠাৎ আজকে এই প্রশ্ন কেন? কে এই ছেলেটা? এ আমার বন্ধু। কতদিন ধরে চেনো এই বন্ধুকে? কেন? আমি তো তোমাকে জিজ্ঞেস করিনি। তুমি তোমার ওই যোগা ম্যাডামকে কতদিন ধরে চেনো? আমার কথার উত্তর। পড়ি। হ্যাঁ পড়ি। গন্ডগোল হয়ে গেছে। বিক্রম আমাদেরকে সন্দেহ করছে। ও কালো অফিসে চলে যাওয়ার পর আমি তোমার সঙ্গে দেখা করছি। হ্যাঁ হ্যাঁ একদম, আমি তোমার জন্য অপেক্ষা করব পড়ি, তাড়াতাড়ি এসো। এসো। কত দেরি করলে আসতে? তুমি জানো কখন থেকে অপেক্ষা করছি তোমার জন্য? বিক্রম আমাদের সন্দেহ করছে। বিক্রমকে কেউ আমাদের ভিডিও ফরওয়ার্ড করে দিয়েছে। ও অফিসে যাওয়ার পরেই আমি এখানে এলাম। আমি আসছি। তুমি আজকের পরে পরীর আশেপাশে যদি তোকে দেখি না, তাহলে খুন করে ফেলবো তোকে। চলো চলো। ছাড়ো, ছাড়ো আমাকে। যদি আজকের পরে এ বাড়ির বাইরে এক পাও রাখো, তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। তুমি আমাকে হুমকি দিচ্ছ? তুমি বোধহয় আমার বাবাকে চেনো না। 1 মিনিটে তোমার চাকরি খেয়ে নেবে। তুমি আমাকে চাকরি থেকে বের করবে? কি বলে বের করবে? এটাই যে তোমাকে তোমার প্রেমিকের সঙ্গে আমি হাতে নাতে ধরে ফেলেছি? আরে অল্পবিদ্যে ভয়ঙ্করী, একবার তো নিজের মাথা খাটাও। যে কোনো সৎ বাবা তার মেয়ের এইরকম কাণ্ড কারখানা দেখে হয় নিজেকে গুলি মারবে, আর নয়তো মেয়েকে, বুঝলে? দিদি, সাহেব ঠিক বলেছে, তুমি কিছুদিনের জন্য বরুণের থেকে দূরে থাকো। না শম্পা, আমি ওকে আর ভুলতে পারবো না। তার জন্য যা কিছু হোক না কেন।
হাই, লেট হয়নি তো আসতে? না, আমি জাস্ট এসছি। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ আবার কিসের? পরি আর ওই ছেলেটার ভিডিও পাঠানোর জন্য। ওটা তো হঠাৎ করে ওদের উপর নজর পড়েছিল। আচ্ছা, কে ছিল ওই ছেলেটা? পরির সাথে কোনো কথা হলো? হ্যাঁ, বলেছেও, বরুণ নাম ছেলেটার। কিছুদিন আগে সোশ্যাল নেটওয়ার্ক সাইটে পরিচয় হয়েছে। পরীকে তো ভালোভাবে বুঝিয়ে দিয়েছি আমি, আর বরুণকে ওয়ার্নিংও দিয়ে এসেছি। বিক্রম, বরুণদের মতন ছেলেকে না আমি ভালো করে চিনি। এদের পেশাই হচ্ছে পরীর মতো সরল সাদাসিধে আর মালদার মেয়েদের ফাঁসিয়ে তাদের টাকায় ফুর্তি করা। আমি তো বলি বরং তুমি ওকে নিজের টাকা নয়, নিজের সময় দাও, নিজের ভালোবাসা দাও। প্রত্যেক স্ত্রী চায় তার স্বামী তাকে এই সমস্ত কিছু দিক, আর যখন সে তার স্বামীর থেকে এগুলো পায় না, তখন বরুণদের মতো ছেলেদের জালে ফেঁসে যায়। আমি সত্যি কথা বলছি। হয়তো তুমি ঠিকই বলছো। কি হলো, ফোনে পাচ্ছিস না? না দিদি, পাচ্ছি না। আরে তুই আরেকবার ট্রাই কর না। দিদি, সাহেব আবার বরুণকে মেরে ফেলেনি তো? না, সেটা হতে পারে না। দিদি, আমি জানি সাহেবের সাথে এমন অনেকের আলাপ আছে যারা টাকার জন্য সব করতে পারে। দিদি, আমার মনে হচ্ছে কোথাও গন্ডগোল হয়েছে। বরুণ, 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 দরজা খোলো। আমি জানি তুমি ভেতরে আছো। দরজাটা খুলছো না কেন? বরুণ, দরজাটা খোলো। বরুণ, আমি বলছি দরজাটা খোলো। পরি, তুমি? সারা রাত কোথায় ছিলে? তোমার ফোন অফ ছিল। কত টেনশন করেছি জানো? সারা রাত ঘুম হয়নি। আর তুমি কোথায় যাচ্ছ? আমি কি করব পরি? আমাকে প্রাণে মেরে ফেলার হুমকি দিচ্ছে তোমার স্বামী। আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আজই এখান থেকে চলে যাব। না, আমি তোমাকে কোথাও যেতে দেবো না, কারণ আমি তোমাকে ছাড়া আর এক মুহূর্ত থাকতে পারবো না। তোমাকে ছাড়া তো আমিও থাকতে পারবো না পরি, কিন্তু কি করব? আমি এখানে থাকলে তোমার সাথে না দেখা করে থাকতে পারবো না, আর তোমার সাথে সম্পর্ক থাকলে তোমার স্বামী আমাকে প্রাণে মেরে ফেলবে। যা কিছু হোক, আমি আমার থেকে তোমায় দূরে যেতে দেব না। ঠিক আছে, যদি তাই হয় তাহলে আমি যা করতে বলবো তাই করবে।
বরুণ, এটা এটা হয়ে যাবে তো? হ্যাঁ হ্যাঁ, এতে তো আমরা সারা জীবন ভালোভাবে কাটিয়ে দিতে পারবো। একটা কাজ করো, তোমরা বসো, আমি আসছি। আরে বসো না, আমি আসছি এক্ষুনি। গরম গরম কফি খাও। শম্পা, তোমরা রিল্যাক্স করে কফি খাও, আমি বাইরে যাচ্ছি, গিয়ে ট্যাক্সিটা আনছি। নীরু, 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 নীরু। দিদি, দিদি ওঠো না। দিদি, দিদি তোমার গয়না কোথায়? হ্যাঁ, আর ওই টাকার ব্যাগটা কোথায়? আর যত আমি জানতাম তোমাকে এখানেই পাবো। ইন্সপেক্টর বাবু, গ্রেফতার করে নিন ওকে। আমি আমি কি করেছি? তুমি তোমার নিজের মেয়েকে হত্যা করেছো। বরুণ পরি আর শম্পার কফিতে ঘুমের ওষুধ মিশিয়ে সবকিছু চুরি করে পালিয়ে গেছিল। পরি তাকে ঘুম পাড়ানোর জন্য দুধে যে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিল সেটা ঘুমের ওষুধ ছিল না, সেটা বিষ ছিল, যেটা পরি বরুণকে ঘুমের ওষুধ বলে দিয়েছিল। পুলিশ পরি আর শম্পাকে হিরুকে হত্যা করার অপরাধে গ্রেফতার করে নেয়। বিক্রম তো বিশ্বাসই করতে পারছিল না মানুষ নিজের মেয়েকে হত্যা কিভাবে করতে পারে। শম্পার বয়ান এটা প্রমাণ করল যে সেও বরুণকে ততটাই চেনে যতটা পরি। প্রশ্ন এখন একটাই, যে বরুণ সবকিছু লুটপাট করে কোথায় উধাও হয়ে গেছিল? ওর উদ্দেশ্য কি পরীকে লুট করারই ছিল, নাকি ওর উদ্দেশ্য অন্য কিছু ছিল? পুলিশ দ্রুত বরুণকে খোঁজার চেষ্টা করছিল এবং তার সাথেই বিক্রম বরুণের ফেসবুক অ্যাকাউন্ট খুঁজতে শুরু করে দিয়েছিল। আমি খুব ভালো বুঝছি তোমার মনের অবস্থা এখন কেমন। যাই হোক না কেন সেটা ঠিক হয়নি। পরে এত দূর যেতে পারে সেটা আমি স্বপ্নেও ভাবতে পারি না। নিজেরই সন্তানের সাথে কেউ এরকম কি করে করে? না, নীরুর খুন পরি করেনি, বরুণ করেছে। কারণ পুলিশের কাছে পরি যে বয়ানটা দিয়েছে তার থেকে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে বরুণই ঘুমের ওষুধের নাম করে পরিকে বিষটা দিয়েছিল, আর যেটা খাওয়ার জন্য আর যেটাকে খাওয়ার জন্য আমার নীরু মারা গেছে।
একটু জল দেবে আমাকে? এবার আর নয়, এবার আমি পরীকে ডিভোর্স দিয়ে দেবো। আমি আর ওর সঙ্গে এক মুহূর্তও থাকতে পারবো না। বিক্রম, তুমি যাই ঠিক করো না কেন একটু বুঝে শুনে করো। বিক্রম, তাড়াহুড়োয় কিন্তু কোনো ডিসিশন নিও না। হুম। এই পার্টনার, দেখেছো এত মাল আছে যে আমাদের দুজনের লাইফ সেট। তুমি বরং এই ব্যাগটা নিয়ে চলে যাও। এই সব মাল আমি নিয়ে যাব? যদি মালই না দরকার তাহলে এসব কেন করলে? তুমি না নিজের চরকায় তেল দাও, আর যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে অনেক দূরে চলে যাও, যাতে কেউ না তোমাকে চিনতে পারে, বুঝলে? ভালো। স্যার 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 স্যার, এটা 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 হলো ওর স্যার। এত সহজে আমি আমার মেয়ের খুনিকে ছেড়ে দেবো না। তুমি কি ভেবেছিলে তুমি এইসব করে যাবে আর কেউ কিচ্ছু জানতে পারবে না? ওই দিন বরুণের ফ্রেন্ড লিস্টে তোমার নাম দেখেছিলাম। আমি তখনই বুঝতে পেরেছিলাম তোমার আর বরুণের কোনো কানেকশন নিশ্চয়ই আছে। আর তারপরে যখন তুমি এই মিথ্যে সহানুভূতির নাটকটা আমার সঙ্গে করছিলে, আমি জানতাম যে তুমি আমার আর পুলিশের পরবর্তী প্ল্যানটা জানতে চাইছিলে। তারপরে তুমি আমার জন্য জল আনতে গেলে, আর সেই সময় আমি তোমার মোবাইলটা নিয়ে নিজের ল্যাপটপের সঙ্গে কানেক্ট করলাম। তারপরে তোমার আর বরুণের যতগুলো সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে কথা হয়েছিল আমি সব দেখলাম, আর তোমার পিছু নিয়ে এখান পর্যন্ত চলে এলাম। ইন্সপেক্টর স্যার, নিয়ে যান এদের দুজনকে। বরুণ যখন পুলিশের মার খেল তখনও সবকিছু ভালোভাবে বলে দিল। ও পুলিশকে বলেছে যে পরীকেও জাহ্নবীর কথায় নিজের প্রেমের জালে ফাঁসিয়েছিল। জাহ্নবীও পুলিশকে বলেছিল যে ও যখন প্রথমবার বিক্রম আর পরীকে একসঙ্গে দেখেছিল তখনও বুঝে গেছিল যে স্ত্রীর থেকে দুঃখী বিক্রমকে যদি নিজের জালে ফাঁসিয়ে নেওয়া যায় আর ওর স্ত্রীকে ওর থেকে দূরে করে দেওয়া যায়, তখন সে বিক্রমের স্ত্রী সেজে সারা জীবন ওর সম্পত্তি নিয়ে আরামসে জীবন কাটাতে পারে। এই ষড়যন্ত্র সফল করার জন্যে সে বরুণের সাহায্য নিল। আর এই ষড়যন্ত্রের জন্যই বরুণ ভুল করে নিজের হাতে তার নিজের মেয়েকে বিষ দিয়ে হত্যা করে ফেলল, যাতে পরী নিজের মেয়েকে খুন করবার অপরাধে সারা জীবন কারাগারের পেছনে থাকে, আর অন্যদিকে জাহ্নবী বিক্রমের স্ত্রী সেজে নিজের জীবন সুখে শান্তিতে কাটাবে। কিন্তু কেউ সত্যি কথাই বলেছে যে খারাপ কর্মের ফল খারাপই হয়। বরুণ আর জাহ্নবীর সঙ্গেও এটাই ঘটেছিল। পুলিশ ওদের দুজনকেই হিরুকে হত্যার ষড়যন্ত্র, পরীর সাথে বিশ্বাসঘাতকতা আর লুটপাট করার অপরাধে গ্রেফতার করে নেয়। পরী আর শম্পারও জামিন হয়ে গেছে। এরই সাথে আমি অমিত পাচৌরি ক্রাইম অ্যালার্টের এই এপিসোডে বিদায় নিচ্ছি আপনাদের থেকে। কথা দিচ্ছি আরও এক চাঞ্চল্যকর ঘটনা নিয়ে
পরের সপ্তাহে উপস্থিত হব। ততক্ষণ মনে রাখবেন, ক্রাইমের থেকে বাঁচতে গেলে অ্যালার্ট থাকতে হবে, বিকজ ইটস বেটার টু বি সেফ দেন সরি।